আসসালামু আলাইকুম। সার্চ সায়েন্স অ্যান্ড প্রেজেন্স ওয়েবিনার সিরিজ যে আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর আমরা আজকের পর্ব শুরু হওয়ার কথা ছিল রাত 8টায়, কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমরা লাইভ সেশনটা কিছুটা পিছাইতে হয়েছে। আহ, আমাদের আজকে দ্বিতীয় পর্বের আলোচনার টপিক ছিল ডেভেলপমেন্ট অফ বায়ো ম্যাটেরিয়াল পলিমার বেসড বন্ড স্ক্যাফোল্ড ফর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন। আর আমাদের সাথে এই টপিকসে কথা বলার জন্য আমাদের সাথে আছে আমার এই সরাসরি শিক্ষক সজীব কুমার মহন্ত স্যার। স্যার এখন আমাদের এই সায়েন্সের ফিজিক্স ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে নিয়োজিত আছে, এবং স্যার তার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। স্যার, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। আর ধন্যবাদ রাকিব। স্যার, আমরা আজকে আমাদের মূল পর্বে শুরু করে দিতে চাচ্ছি, কারণ নেটের সমস্যার কারণে আমরা আজকের পর্বটা একটু শর্টই করে নিয়ে আসতে চাচ্ছি, এবং আমাদের মূল পর্ব এখনই শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, সো সবাইকে স্বাগতম আমাদের আজকের প্রেজেন্টেশনে। সো আমাদের আজকের প্রেজেন্টেশনটা একটু লেট শুরু হওয়ার জন্য প্রথমেই সরি বলছি, আর প্রেজেন্টেশনটা দ্রুত শেষ করার চেষ্টা করব এবং তারপরে আমরা ডিসকাশনে যাব। সো আমাদের সায়েন্স আরিয়ানাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম একটা আয়োজন তারা করছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের যে টপিকস নিয়ে আমি কথা বলবো, এটা অ্যাকচুয়ালি আমার এমএস থিসিসে আমি কাজ করেছিলাম এই টপিকসটা নিয়ে। সেই টপিকসটা আসলে ডেভেলপমেন্ট অফ বায়োম্যাটেরিয়াল পলিমার বেসড বন্ড স্ক্যাফোল্ড ফর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস। সো আমরা এই আমার এই থিসিসে আমি যেটা করেছিলাম সেটা একটা বন্ড স্ক্যাফোল্ড প্রিপেয়ার করার চেষ্টা করেছি বায়োম্যাটেরিয়াল পলিমার বেসড, এবং সেইটার বিভিন্ন ক্যারেক্টারাইজেশন করে দেখার চেষ্টা করেছি যে আসলে আমরা এটা বন্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারছি কিনা। সো আমরা সেই আলোচনায় আজকে করব। সো দ্য সেকেন্ড স্লাইড, the content of our presentation, actually আমাদের এই কন্টেন্ট আছে ইন্ট্রোডাকশন দিয়ে আমি শুরু করব। আসলে আমাদের সেশনটাতে আমরা কিভাবে বায়োম্যাটেরিয়াল বেসড পলিমার বেসড স্ক্যাফোল্ড তৈরি করার দিকে আমাদের মনোনিবেশ করলাম, এবং যে ধরনের ম্যাটেরিয়াল চুজ করলাম এই ম্যাটেরিয়ালগুলোর আসলে আমাদের কাজ কি, বা কেন এই ধরনের ম্যাটেরিয়াল আমরা পিক করলাম সেই দিকটা একটু আলোকপাত করব। তারপর আমরা আমাদের এই রিসার্চের অবজেক্টিভ, দেন ফ্যাব্রিকেশন প্রসেস নিয়ে কথা বলবো, এবং রেজাল্ট ডিসকাশন দিয়ে আমি আমার এই প্রেজেন্টেশনের কনক্লুশন করব। সো শুরু করা যাক আজকে প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা দেখতে পাই যে বন ডিজিজ রিলেটেড প্রবলেমগুলো এখন বেশি হচ্ছে। অর্থাৎ এজড পিপলদের মধ্যে তো এটা আছেই, যে হার্টের যে রোগগুলো আছে সেগুলো আছে, এবং আরো কিছু প্রবলেম হচ্ছে যেটা খুব ক্রুশিয়াল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আমাদের এই বোন ডিফেক্টগুলো আসলে তৈরি হয়। সেই বোন ডিফেক্টগুলো বিভিন্ন ধরনের হতে পারে, এবং এগুলোতে অনেকগুলোতেই ট্রিটমেন্টে সেরে যায়। কিছু থাকে যেগুলো যেমন বোন ফ্র্যাকচার হয় বা হাড় ক্ষয় হয়ে যায়, সেগুলোতে আসলে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তো যেই জিনিসগুলো আমরা চেষ্টা করছি আমাদের এই রিসার্চে বা এই ফিল্ডে যারা কাজ করছেন তারা ট্রাই করছেন যে যদি কোনোভাবে এই ধরনের আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে সেটা বোন লাইক শেপ দেওয়া যায় এবং সেগুলো যদি ট্রিটমেন্টে ইউজ করা যায়, তো সেটা কতটা ইউজফুল হয় সেটাই আসলে আমাদের মোটিভেশন এই রিসার্চে। তো আমরা জানি অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে দুই ধরনের ট্রিটমেন্ট আছে। এই ধরনের ক্রিটিক্যাল বোন ডিফেক্টস গুলো যদি থাকে তাদের জন্য দুই ধরনের ট্রিটমেন্ট এখন পর্যন্ত প্রচলিত আছে। সো একটা অটোগ্রাফটিং। অটোগ্রাফটিংটা ডোনার থেকে আমরা বোন নিয়ে সেটা হিউম্যান যে বোন ডিফেক্টের বেসিক প্রবলেমটা
ডিউ টু ল্যাক অফ ডোনার সাপ্লাই, অর্থাৎ ডোনার সাইটের যে লিমিটেশনটা, এইটার কারণে আমরা অটোগ্রাফটিংটা অতটা ম্যাসিভ আকারে ইউজ করতে পারছি না। আরেকটা ধরনের ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যালোগ্রাফটিং, অর্থাৎ টিস্যু যখন আমাদের রিজেনারেশনের প্রয়োজন হয়, অর্থাৎ টিস্যু যদি আমরা অন্য একটা জায়গা থেকে নিয়ে বা অন্য একটা ডোনার থেকে নিয়ে সেই টিস্যু আর ইনজেক্ট করা হয়, যে ডিফেক্টেড এরিয়া থাকে সেইখানে যদি টিস্যু রিজেনারেশন করা যায় টিস্যু ইনজেক্ট করে, তাহলে এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে অ্যালোগ্রাফটিং। সো সেই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে প্রথমে বডি টিস্যু রিজেক্ট করতে পারে, আরেক ধরনের প্রবলেম হচ্ছে অন্য বডি থেকে হোস্টে আমাদের ডিজিজ ট্রান্সফার হতে পারে। সো এই দুই ধরনের ডিফিকাল্টিস এর কারণে আসলে এই ধরনের ট্রিটমেন্ট, এই দুইটা ট্রিটমেন্ট এখন পর্যন্ত অতটা পপুলার বা অতটা ম্যাসিভ আকারে ব্যবহার করা যাচ্ছে না। সো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যদি কোনোভাবে আর্টিফিশিয়ালি বোন মেক করা যায়, সেটা দিয়ে যদি আমরা এই ট্রিটমেন্ট গুলো করতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, এবং এটাই আসলে এই ফিল্ডের রিসার্চের সবচেয়ে বড় টার্গেট। সো এই ধরনের টার্গেট রিসার্চে আমরা যদি লিটারেচার রিভিউ করি তাহলে দেখা যায় 60% যে বোন গ্রাফট হয় সেগুলোর ম্যাক্সিমামই আসলে সিরামিক ম্যাটেরিয়াল দিয়ে করা হয় অথবা কম্বিনেশন। সো আমাদের এই রিসার্চে আমরা যেটা করেছি, সিরামিক বেসড যে ম্যাটেরিয়াল আছে, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল এবং পলিমার বেসড একটা বোন স্ক্যাফোল্ড তৈরি করার চেষ্টা করেছি। সো আমরা যদি একটা বোনের হেয়ারিক্যাল স্ট্রাকচার দেখতে চাই তাহলে স্ট্রাকচারটা কেমন, এটা আমাদের প্রথমে জানতে হবে যে আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা আদৌ আমরা কতটা রিচ করতে পারবো সেটা আমাদের জানা উচিত। তো সেই ধরনের স্ট্রাকচারাল ভিউ যদি আমরা দেখি ম্যাক্রো থেকে একদম ন্যানো স্কেল পর্যন্ত, তাহলে স্পঞ্জি একটা শক্ত অংশের নিচে সেই লেয়ারটাকে যদি আমরা একটু জুম করতে চাই তাহলে সেই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই সেকশনে একটা পার্টিকুলার অংশ যদি আমি নেই তাহলে দেখা যাবে যে টিস্যু স্ট্রাকচার থেকে যদি আমি মাইক্রো স্ট্রাকচারে যাই তাহলে এক ধরনের বান্ডেল অফ ল্যামেলি দেখা যাবে। এই ল্যামেলিগুলো আসলে অ্যারাউন্ড 7 মাইক্রোমিটার রেঞ্জে হয় এবং সেই ল্যামেলিগুলোতে দেখা যাচ্ছে একটা কিছু বান্ডেল আকারের অনেকগুলো শেপ পাশাপাশি অবস্থান করে। সেই বান্ডেল আকার শেপগুলো আসলে কোলাজেন ফাইব্রিলস, অর্থাৎ অনেকগুলো কোলাজেন ফাইবার মিলে যেটা তৈরি করে সেটাকে বলে কোলাজেন ফাইব্রিলস। কোলাজেন ফাইব্রিলসকে যদি আমি আবার ন্যানো স্ট্রাকচারের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পাবো যে কোলাজেন ফাইব্রিলস গুলো আসলে একটা করে অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পোনেন্টের একটা কম্বিনেশন, যেখানে দেখা যাচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট যেটা কিনা হাইড্রক্সি অ্যাপাটাইট বলা হচ্ছে সেটা, এবং অর্গানিক কম্পোনেন্ট অর্থাৎ কোলাজেন যে ম্যাট্রিক্সটা আছে, কোলাজেন মলিকুলটা, সেই কোলাজেন মলিকুলটা একটা ম্যাট্রিক্স ফর্মের মতো থাকে এবং তার ভিতরে ওই ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলো ছড়ানো থাকে। তো আমাদের টার্গেটটা হচ্ছে ওই ইনঅর্গানিক কম্পোনেন্ট এবং পলিমার দিয়ে যদি আমরা এরকম একটা ম্যাট্রিক্স শেপ লাইক তৈরি করতে পারি যেখানে ইনঅর্গানিক কম্পোনেন্ট গুলো ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন পজিশনে থাকবে, তাহলে একটা আর্টিফিশিয়াল স্ক্যাফোল্ড তৈরি করা যাবে। সো এই লাস্ট পার্টটাকে আমরা ধরে আমাদের এই কাজে এগিয়েছি, সামনের দিকে এই বিষয়টাকে ফোকাস করেছি। সো নেক্সট আমরা যদি দেখতে চাই যে একটা বোন টিস্যু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা স্ক্যাফোল্ডের যে ট্রিটমেন্টটা আছে সেই স্ক্যাফোল্ড ট্রিটমেন্টটা কিভাবে করি। সো আমরা স্ক্যাফোল্ড ট্রিটমেন্টে দেখা যাচ্ছে একটা ডিফেক্ট বোন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্লাইড নাম্বার 5-এ। সো একটা ডিফেক্ট বোন এখানে থাকছে, সেই ডিফেক্ট বোনে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রিটমেন্টটা আমরা কিভাবে করতে পারি। শুধুমাত্র অ্যালোন সিরামিক দিয়ে ট্রিটমেন্টটা করা যায় যদি আমি এটা করতে চাই, অথবা পলিমার সিরামিক বেসড কম্বাইন একটা স্ক্যাফোল্ড তৈরি করে সেটা দিয়ে আমরা এই অংশের ট্রিটমেন্টটা করতে পারি। তো আমাদের টার্গেটটা হচ্ছে পলিমার সিরামিক বেসড স্ক্যাফোল্ড দিয়ে আমরা এই ট্রিটমেন্টটা করব। সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্যারেক্টারাইজেশন করতে হবে, যেটা আমরা শুধুমাত্র প্রিপারেশন করলেই হবে না, তার পরবর্তীতে ক্যারেক্টারাইজেশন সেটা হচ্ছে সেল কালচার, দেন সেটার ইনভিট্রো ইনভিভো টক্সিসিটি চেক করা। সো আদার্স ক্যারেক্টারাইজেশন গুলো আমাদের করতে হবে। সো বন ডিফেক্ট গুলো, এই ধরনের ডিফেক্ট গুলো সাধারণত বর্তমানে আমরা মেটাল প্লেট দিয়ে করা হয়, অর্থাৎ যদি হাড়ে এইভাবে ক্ষত তৈরি হয় বা হাড় যদি আমাদের ফ্র্যাকচার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রু বা মেটাল প্লেট দিয়ে এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। যদি স্ক্রু বা মেটাল প্লেট দিয়ে এই ধরনের ট্রিটমেন্ট করা হয় তাহলে সেগুলো আসলে লং টাইমে গিয়ে আমাদের বডির জন্য ক্ষতি করে এবং এই হাড়টা এক সময় ডিস্ট্রয় হয়ে যায়।
তো সেইখান থেকে এই লসটা রিডিউস করার জন্য আমাদের টার্গেট হচ্ছে এই আর্টিফিশিয়াল স্ক্যাফোল্ড মেকিং আমরা ওই পর্যন্ত রিচ করতে পারি কিনা। সো আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর মোটিভেশনটা কি, আমরা কি কি ম্যাটেরিয়াল চুজ করলাম এবং কেন সেই ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করব। তো আমরা আমাদের এই ক্যারেক্টারাইজেশনে দেখতে পাচ্ছি যে আমরা স্লাইড নম্বর 6-এ যে আমরা কাইটোজেন ইউজ করেছি, হাইড্রক্সি অ্যাপাটাইট ইউজ করেছি এবং জেলাটিন ইউজ করেছি। এখানে কাইটোজেন এবং হচ্ছে পলিমার আর হাইড্রক্সি অ্যাপাটাইট হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট। তো আমি শুরুতেই পলিমারিক যে ম্যাটেরিয়ালটা আছে সেটার মোটিভেশনটা একটু বলবো। সো পলিমারিক ম্যাটেরিয়াল শুরুতে কাইটোজেন যদি আমি চুজ করি, সো কাইটোজেনের ক্ষেত্রে আমি চুজ করেছি এই কারণেই যে এটার একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে, তারপর এটা বায়োডিগ্রেডেবল, অর্থাৎ হিউম্যান বডিতে খুব ইজিলি এটা অ্যাডজাস্টেবল হয়ে যায় এবং বায়োকম্পিটেবল, সেটা আমাদের বডির সাথে সেটার একটা বায়োকম্পিটেবিলিটি আছে এবং আদার্স প্রপার্টি যেগুলো আছে সেগুলো আসলে সাপোর্ট করে, যেটা আমরা পলিমারিক ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি বন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে। আরেক ধরনের ম্যাটেরিয়াল যেটা আমরা চুজ করেছি সেটা হচ্ছে জেলাটিন। সো জেলাটিন হচ্ছে অ্যাকচুয়ালি পার্শিয়ালি হাইড্রোলাইজ প্রোডাক্ট অফ কোলাজেন। এটারও সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে যে এটার অস্টিওব্লাস্ট সেল অ্যাডিশন এবং সেল গ্রোথে সবচেয়ে বেশি ইফেক্টিভ, আর বায়োডিগ্রেডেবল অবশ্যই। এই কারণে এই দুইটা ম্যাটেরিয়াল আমরা পলিমারিক ম্যাটেরিয়াল হিসেবে চুজ করেছি। আর ইনঅর্গানিক কম্পোনেন্ট যেটা ছিল বনের ক্ষেত্রে সেটা ছিল হাইড্রক্সি অ্যাপাটাইট। সো এটা এই কারণে চুজ করা যে এটা অ্যাকচুয়ালি যে ন্যাচারাল বোন যেটা আছে সেটা মিনারেল কম্পোনেন্টটাই হচ্ছে এটা। সো এটার মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ায় হাড়ের ক্ষেত্রে। আর এটা অবশ্যই অস্টিও কন্ডাক্টিভ এবং রিজার্ভেবল। অস্টিও কন্ডাক্টিভ হওয়ার কারণ হচ্ছে এটা সারফেস যেটা আমরা ক্রিয়েট করব সেই সারফেসটাকে সে সেলের সাথে খুব ইজিলি অ্যাটাচ করবে এবং এর ভিতরে যে পোরগুলো তৈরি হবে সেই পোরের মধ্যে দিয়ে খুব ইজিলি সেল গ্রোথ করতে পারবে। সো দ্যাটস ওয়াই এটা আমরা চুজ করেছি। সো এই তিন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা আমাদের স্ক্যাফোল্ডটা তৈরি করার চেষ্টা করব। সো অবজেক্টিভ হচ্ছে শুরুতে আমাদের ইনঅর্গানিক কম্পোনেন্ট যেটা আছে হাইড্রক্সি অ্যাপাটাইট সেটার সিনথেসিস করব। সেই সিনথেসিসটা আমরা করেছিলাম ওয়েট কেমিক্যাল প্রেসিপিটেশন মেথড দিয়ে, বিকজ সবচেয়ে ইজি এবং খুব কম সময়ে করা যায়। যেহেতু আমাদের থিসিস আমাদের প্রজেক্টের এইম হচ্ছে স্ক্যাফোল্ড তৈরি করা, তাই আমরা চুজ করেছি সবচেয়ে কম সময়ে যে ধরনের সিনথেসিস প্রসেস আমরা ইউজ করতে পারি। দেন ফ্যাব্রিকেশন অফ স্ক্যাফোল্ড, অর্থাৎ হাইড্রক্সি অ্যাপাটাইট কাইটোজেন জেলাটিন বেসড যে বোন স্ক্যাফোল্ড আমরা তৈরি করতে চাচ্ছি, এটা আমরা তৈরি করেছিলাম ফ্রিজ ডাইং টেকনিকে। আর যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডটা আছে সেটার আমরা কিছু স্ট্রাকচারাল ভিউ দেখেছিলাম, যে আমরা আসলে এসিএম ইউজ করেছিলাম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করেছি, তারপর ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোস্কোপি, দেন আমরা আরো কিছু ধরন এক্সরে ডিফ্রাকশন ইউজ করেছি। সো এটার কিছু প্রপার্টি চেক করার জন্য। তারপর আমরা এটার সাইটোটক্সিসিটি চেক করেছি। সেই স্টেপগুলো আমরা বলবো। আর ফাইনালি আমরা একটা বোন শেপ ফ্যালাঞ্জেস স্ক্যাফোল্ড তৈরি করার চেষ্টা করেছিলাম, অর্থাৎ হিউম্যান ফ্যালাঞ্জেসের মতো একটা শেপ যে আমরা মোল্ড দিয়ে সেটা তৈরি করতে পারি কিনা সেটা একটা চেষ্টা করেছিলাম। ওটা আমরা শেষে দেখবো প্রেজেন্টেশন। শুরুতে সিনথেসিস অফ হাইড্রক্সি অ্যাপাটাইট, আমরা এই ধরনের হাইড্রক্সি অ্যাপাটাইট সিনথেসিসের ক্ষেত্রে দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করেছিলাম। একটা হচ্ছে ডাইঅ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট আর একটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট টেট্রাহাইড্রেট। সো দুইটা ম্যাটেরিয়ালই আসলে আমরা সিগমা অ্যালজিক থেকে অর্ডার করে এটা কেনা। এই ধরনের ম্যাটেরিয়াল প্রথমে আমরা ওয়েট করেছি 0.5 মোলার সলিউশন তৈরি করে, তারপর সেটাকে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে সলিউশনটা তৈরি করে সেটাকে স্টায়ার করেছি এবং দুইটা সলিউশন মিক্সচার করে সেই সলিউশনের পিএইচ কন্ট্রোল করেছি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। সো পিএইচটা আমরা লিটারেচার রিভিউ থেকে দেখেছিলাম যে এই পিএইচ যদি আমরা অ্যারাউন্ড 10 কন্ট্রোল করতে পারি তাহলে পার্টিকেল সাইজের একটা ইউনিফর্মিটি পাওয়া যায়। সেই কারণে আমরা পিএইচটাকে অ্যারাউন্ড 10 কন্ট্রোল করেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রপ ওয়াইজ অ্যাড করে। যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছি তাই আমরা আমাদের পিএইচ যখন কন্ট্রোল হয়ে যায় স্যাচুরেশনে চলে যায় অ্যারাউন্ড 10 এর দিকে, তারপর আমরা এটাকে সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজেশন করা হয়েছিল 12,000 আরপিএম এ 12 মিনিটস করে, এটা অ্যারাউন্ড 10 or 12 টাইমস। সো এটা করার পর যে প্রেসিপিটেটটা আমরা পেয়েছি সেটা ইন এয়ারে আমরা হিটারে সেটা 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যারাউন্ড 2 থেকে 3 দিন সেটাকে ড্রাই করেছি এবং ড্রাই করার পর আমরা মর্টার দিয়ে যদি গ্রাইন্ড করি এবং ফাইনালি গ্রাইন্ড 3 or 2 আওয়ার্স গ্রাইন্ড করার পর আমরা এরকম ফাইন পাউডার পাই, সেটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট। সো এটা হচ্ছে আমাদের হাইড্রক্সি অ্যাপাটাইট ওয়েট কেমিক্যাল প্রেসিপিটেশন সিনথেসিস করেছিলাম। দেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন প্রসেস অফ স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের ক্ষেত্রে আমরা যেহেতু 3 ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি, সো এখানে স্টেপগুলো হচ্ছে
প্রথমে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা কনসিডার করে নিচ্ছি যে আমরা কোন পার্সেন্টেজে বানাবো। আমি 3 ধরনের স্ক্যাফোল্ড তৈরি করেছিলাম, অর্থাৎ 3 ডিফারেন্ট পার্সেন্টেজ নিয়ে। তো শুরুতে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা পার্সেন্টেজ যদি আমি ধরি যে এই পার্সেন্টেজ আমি তৈরি করব, তাহলে ওই পার্সেন্টেজ অনুযায়ী একটা রিকোয়ার্ড অ্যামাউন্টের হাইড্রোক্সি অ্যাপাটাইট মেজার করে নিয়েছি প্রথমে, সেটাকে ডিস্টিল ওয়াটারের সলিউশন করে নিয়েছি। আর যেহেতু হাইড্রোক্সি অ্যাপাটাইটের সারফেস এনার্জিটা একটু বেশি থাকে, এটা সলিউশনে ডিসপার্স হওয়ার প্রবণতাটা একটু কম, তো সেই কারণে প্রপার ডিসপারশনের জন্য আমরা এই সলিউশনটাকে 30 মিনিটসের জন্য সনিকেশন করে নিয়েছিলাম। তো সনিকেশন করার পর কন্টিনিউয়াস স্টারিং এ রেখে আমরা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কাইটোজেন, যেটা কি আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে ক্যালকুলেট করে বের করেছিলাম, সেই কাইটোজেনটা আমরা অ্যাড করেছি। এবং সেই কাইটোজেন অ্যাড করার সময় আমরা আসলে অ্যাসিটিক সলিউশন তৈরি করেছিলাম, অর্থাৎ 2% অ্যাসিটিক অ্যাসিডও এই কাইটোজেনের সঙ্গে আমরা অ্যাড করেছি আমাদের হাইড্রোক্সি অ্যাপাটাইট সলিউশন। তো সেটা করার পর কন্টিনিউয়াস স্টারিং এ আমরা ওভারনাইট রেখে দিয়েছি। তো পরের দিন গিয়ে আমরা সেই রিকোয়ার্ড যে সলিউশনটা বা সেই মিক্সারটাকে আমরা দেখেছি যে ইউনিফর্ম মিক্সচার হয়েছে কিনা, এবং মোটামুটি একটা ইউনিফর্ম মিক্সচার পাওয়া গেছে। দেন আমরা সেটাকে একটা ওয়াটার বাথ টেকনিকে নিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে তার মধ্যে আমরা জেলাটিন অ্যাড করেছি। ওয়াটার বাথ টেকনিকে নেওয়ার কারণ হচ্ছে জেলাটিনটাকে ডিজলভ করার জন্য, এবং এই জেলাটিনটা ডিজলভ করার সময় আমরা একটা ম্যাটেরিয়াল আমরা গ্লুটারালডিহাইড ইউজ করছি। অর্থাৎ গ্লুটারালডিহাইড ইউজ করার কারণ হচ্ছে আমরা যে পলিমারটা ইউজ করছি, অর্থাৎ কাইটোজেন এবং জেলাটিন, সেটার ক্রস লিঙ্কার হিসেবে আমরা এখানে গ্লুটারালডিহাইড ইউজ করছি, খুবই কম পরিমাণ, অ্যারাউন্ড 500 মাইক্রোলিটার মিলিলিটার এই টাইপের, খুবই কম অ্যামাউন্ট। সো তারপর যে মিক্সারটা তৈরি হচ্ছে, অর্থাৎ হাইড্রোক্সি অ্যাপাটাইট, কাইটোজেন এবং জেলাটিন দিয়ে যে মিক্সার আমরা তৈরি করছি, সেটাকে আমরা প্রথমে প্রি ফ্রিজ করেছি ওভারনাইট -20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা ফ্রিজে রেখে। দেন আমরা নেক্সট ডেতে এসে ফ্রিজ ড্রায়ার অন করে সেই প্রি ফ্রিজ স্যাম্পলটাকে ফ্রিজ ড্রায়ারে আমরা দিয়েছি -45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এটা কম্পোজিশনাল ভ্যারিয়েশনের কারণে এটা টাইমটা 36 আওয়ার থেকে শুরু করে 72 আওয়ার্স পর্যন্ত লাগে। সো আমাদের প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড যেটা আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ বোন শেপ স্ক্যাফোল্ড যেটা আমরা তৈরি করেছিলাম, তো সেটা আমাদের এই চিত্রে দেখা যাচ্ছে। আমার প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডটা দেখতে এরকম হয়েছিল আর কি, সিলিন্ড্রিক্যাল শেপের আমরা মোল্ড ইউজ করেছিলাম, তাই এরকম দেখতে হয়েছে। সো এই হলো আমাদের স্যাম্পল প্রিপারেশন পর্যন্ত কাজ। এখন পরবর্তী কাজ হচ্ছে আমরা যে স্যাম্পলটা তৈরি করলাম, তো সেইটার ক্যারেক্টারাইজেশন করব। তো ক্যারেক্টারাইজেশন করার জন্য যে পরবর্তী স্লাইডগুলো আমরা দেখব, অর্থাৎ রেজাল্ট অ্যান্ড ডিসকাশন। সো রেজাল্ট ডিসকাশনের শুরুতেই আমরা করেছি এক্স-রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিস। এক্স-রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিস অফ আওয়ার প্রিপেয়ার্ড হাইড্রোক্সি অ্যাপাটাইট, সেটাকে দেখা যাচ্ছে একটা শার্প পিক আছে অ্যারাউন্ড 32.05 ডিগ্রি, অ্যারাউন্ড একটা শার্প পিক, সেটা হচ্ছে 2 অন প্লেন, এবং আদার প্লেনগুলো হচ্ছে তার চারপাশে রয়েছে। এবং এই প্লেনগুলো আসলে এক্স্যাক্টলি হাইড্রোক্সি অ্যাপাটাইট ফর্ম করেছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোক্সি অ্যাপাটাইটের যে একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা আমরা ইন্টারনেট থেকে দেখেছি, এবং সেটার জেসিপিডিএস কার্ড নাম্বারের সঙ্গে আমরা মিলিয়ে দেখেছি। সেই কার্ড নাম্বারের সঙ্গে মিলিয়ে দেখা গেছে যে ইয়েস, দ্য পিকগুলো যে পজিশনে রয়েছে সেই পজিশনে ওই পিকগুলো পাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু পলিক্রিস্টালাইন একটা স্ট্রাকচার এবং হাই সারফেস এনার্জি আমাদের হাইড্রোক্সি অ্যাপাটাইটের, সো এইখানে আরেকটা পিক আছে 211 এবং 300, এই প্লেনের মাঝে আরেকটা প্লেন আমাদের রয়ে গেছে। সেই প্লেনটা আসলে পোর ক্রিস্টালাইনের কারণে, আমরা পলিক্রিস্টালাইন স্ট্রাকচার হওয়ার কারণে এই জায়গাটা আমরা আলাদা করে সেটা সেপারেট করতে পারছি না। সো আমাদের প্রিপেয়ার্ড হ্যাপটা আসলেই আমাদের যে পলিক্রিস্টালাইন স্ট্রাকচারটা আছে এবং সেটার হেক্সাগোনাল যে স্ট্রাকচার, তার সঙ্গে যে আমাদের জেসিপিডিএস এর কার্ড নাম্বার আছে সেটা এক্স্যাক্টলি ম্যাচ করছে, সেই জিনিসটাকে আমরা ভেরিফাই করার জন্য, অর্থাৎ আমরা এই পিক গুলো আসলেই এক্সিস্ট করছে কিনা আমাদের হাইড্রোক্সি অ্যাপাটাইটে, সেটার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে থার্মাল ট্রিটমেন্ট ইউজ করেছি। অর্থাৎ আমাদের প্রিপেয়ার্ড স্যাম্পল হাইড্রোক্সি অ্যাপাটাইটে, সেটাতে আমরা 200 ডিগ্রি, 400 ডিগ্রি, 600 ডিগ্রি এবং 800 ডিগ্রি সিন্টারিং টেম্পারেচার আমরা সিন্টারেট করেছি, এবং সেগুলোর যে ডাটাগুলো আমাদের শো করছে। সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের
পিক গুলো সেপারেট হওয়া শুরু করেছে এবং একদম 800 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দেখা যাচ্ছে ইয়েস 211 এবং 300 প্লেনের মাঝে 112 একটা প্লেন আছে। তার মানে যে পিক গুলো সেপারেট হচ্ছে সেই পিক গুলো আমাদের যে সিপিডিএস এর কার্ড নম্বর আছে সেগুলোতে এক্সিস্ট করছে। সো টেম্পারেচারের সাথে সাথে সেই পিক গুলো সেপারেট হচ্ছে। ক্রিস্টালাইজেশন যে প্রসেসটা আছে সেটা টেম্পারেচারের সাথে সাথে বাড়ছে। সো এই হচ্ছে আমাদের হাইড্রক্সি অ্যাপাটাইটের এক্সআরডি প্যাটার্ন। এরপর যদি আমরা দেখি যে সেটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইটের তো ক্রিস্টালাই আমরা দেখলাম যে সেটা জেসিপিডিএস কার্ড নম্বরের সঙ্গে আমাদের ম্যাচ করছে। আমরা যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড তৈরি করলাম সেই স্ক্যাফোল্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এই গ্রাফে একদম শেষে যেটা আছে সেটা এ, সো এইটা হচ্ছে পিওর হাইড্রক্সি অ্যাপাটাইট। আর আমি কম্পোজিশন গুলো লিখি না, আমি বলছি মুখে। বি, সি এবং ডি হচ্ছে 3 ডিফারেন্ট কম্পোজিশন আমরা যেটা ইউজ করেছি। আমি 3টা ডিফারেন্ট স্ক্যাফোল্ড তৈরি করেছিলাম। সো 3 ডিফারেন্ট স্ক্যাফোল্ডের জন্য আমি দেখেছি যদি আমি হ্যাপ কন্টেন্টটা বাড়াই, অর্থাৎ হাইড্রক্সি অ্যাপাটাইটের পরিমাণটা যদি ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পিক উইথ যেটা সেটা বাড়ছে, অর্থাৎ শার্প পিকটা ধীরে ধীরে ন্যারো হচ্ছে, শার্প পিকটা ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে। এটার একটা কারণ হচ্ছে আমরা যখন মোর অ্যান্ড মোর ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যখন আমরা কম্পোজিশনের মধ্যে ইনসার্ট করছি, তখন একটা ইন্টারমলিকুলার ইন্টারাকশন হচ্ছে। সেই ইন্টারমলিকুলার ইন্টারাকশনের কারণে আমাদের যে পিক হাইটটা আছে এবং এটা কমে যাচ্ছে এবং ফুল উইথ হাফ ম্যাক্সিমা এটার বেড়ে যাচ্ছে, সেটা আমরা পিক থেকে দেখতে পাচ্ছি। সো এই ইন্টারেকশনটাই আমাদের আসলে অনেকটা কনফার্ম করে যে আমরা যে নেটওয়ার্ক কম্পোজিশনের কথা বলছি, যে একটা ম্যাট্রিক্স লাইক ফর্মেশন হবে, তার মধ্যে হাইড্রক্সি অ্যাপাটাইট গুলো থাকবে। সো সেই ম্যাট্রিক্স লাইক ফর্মেশনটা এটা থেকে অনেকটা ধারণা পাওয়া যায় যে ইয়েস দ্য ম্যাট্রিক্স লাইক ফর্মেশন হচ্ছে, তো ইন্টারেকশনটা হচ্ছে এখানে। সো if Fourier transform ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম, সো নেক্সট স্লাইডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রক্সি অ্যাপাটাইটের ক্ষেত্রে যে বন্ডগুলো পাওয়ার কথা সেই বন্ডগুলো আমরা ক্যাচ করতে পেরেছি এবং সেই বন্ডগুলো হাইড্রক্সাইড বন্ড, ফসফেট বন্ড এবং কার্বনেট বন্ড এখানে রয়েছে এবং সেই বন্ডগুলো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা পেয়েছি। লিটারেচার রিভিউ থেকে দেখেছি যে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এই ধরনের বন্ডগুলো ক্যাচ করে এবং তাদের মোডগুলো হচ্ছে এরকম। সো আমরা ডিফারেন্ট মোডের যে বন্ডগুলো থাকে সেই ডিফারেন্ট মোডের যে বন্ডগুলো আমরা পেয়েছি। হাইড্রক্সি অ্যাপাটাইটের ফসফেট বন্ডটা আমরা পেয়েছি 1061.56 ওয়েব নাম্বারে। তারপর হাইড্রক্সিল গ্রুপ আমরা পেয়েছি 3428-এ। দেন কার্বনেট গ্রুপ আমরা পেয়েছি। সো এখানে কার্বনেট গ্রুপের আরেকটা বন্ড আছে, সেটা আসলে কার্বন ডাইঅক্সাইড আমরা যখন সিনথেসিস করেছিলাম সেই সময় কিছু কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়। সো ডিউ টু দ্য অ্যাবজর্পশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যানাদার কার্বনেট বন্ড এখানে পাওয়া যায়। বাট আমাদের যে বন্ডগুলো পাওয়ার কথা, যে পার্টিকুলার বন্ড, সেই পার্টিকুলার বন্ডগুলো আমরা পেয়েছি এবং এই বন্ডগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি বোঝার সুবিধার্থে। সো এটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইটের ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোস্কোপি। দ্য নেক্সট স্লাইড ইজ কম্পোজিশন যেটা আমরা তৈরি করছি সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোস্কোপি। এখানে ইনসাইটে একটা পিকচার দেখা যাচ্ছে, হয়তো বা ছোট বোঝা যাচ্ছে না, আমি একটু বলি। সো শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে কাইটোসিন পাউডারের, তারপরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট পাউডার যেটা আমরা প্রিভিয়াসলি দেখলাম, আর সি নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেলাটিন পাউডার। অর্থাৎ যে 3 ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করেছি স্ক্যাফোল্ড তৈরি করতে, সেই 3 ধরনের ম্যাটেরিয়ালেরই আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিসে দেখেছিলাম যে কি কি ধরনের বন্ডগুলো ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালে রয়েছে এবং সেই টাইপের বন্ডগুলো আমরা যদি কম্পোজিশনেও পাই তাহলে অবশ্যই বলা যাচ্ছে যে এই ম্যাটেরিয়ালগুলো এই কম্পোজিশনে এক্সিস্ট করছে। এবং যদি কোনো রিয়াকশন হয়ে থাকে, অর্থাৎ যেহেতু পলিমারিক ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি আর ইনঅর্গানিক কম্পোনেন্ট তো আছেই সেখানে, সো পলিমারিক ম্যাটেরিয়ালের মধ্যে গ্লুটারালডিহাইড দিয়ে আমরা একটা ক্রস লিঙ্কিং করার চেষ্টা করছি। সো সেই ক্রস লিঙ্কিংটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ইয়েস আমাদের যে নেটওয়ার্ক ফর্মেশন করার টার্গেট ছিল সেই নেটওয়ার্কটা ফর্মেশন হচ্ছে। তো যে ধরনের রিয়াকশন দিয়ে ক্রস লিঙ্কিংটা হয়, অর্থাৎ যে ধরনের রিয়াকশন কনফার্ম করে যে ব্যান্ডের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পর সেটা লোয়ার ডাউন করা মানে হচ্ছে রিয়াকশনটা কনফার্ম করা, তো সেই রিয়াকশনটাকে বলা হচ্ছে শিফট বেস রিয়াকশন। আমরা এখানে দেখতে পাচ্ছি শিফট বেস রিয়াকশন। প্রথম যে রিয়াকশনটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কাইটোজেন, আর পরের যে রিয়াকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেলাটিনের ক্ষেত্রে এই ধরনের রিয়াকশন হয়। অর্থাৎ আমরা যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি গুলো এখানে দেখছি অ্যামাইড 1 অ্যামাইড 2 গ্রুপ, দেন সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি গুলো
আমাদের ডিফারেন্ট কম্পোজিশনের মধ্যে এক্সিস্ট করছে কিনা সেটা আসলে আমাদের মেইন ফোকাস। সো এইখানে দেখা যায় যে আমরা কাইটোজেন এবং জেলাটিনের ক্ষেত্রে অ্যামাইড অন ব্যান্ডটা পেয়েছি অ্যারাউন্ড 1417 ওইদিকে, আর কম্পোজিশনের ক্ষেত্রে সেই বন্ডটাই আমরা পিক করেছি এটা 1411 দিকে, অর্থাৎ যে শিফটিংটা হয়েছে লোয়ার শিফটিং, অর্থাৎ যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমরা ডিফারেন্ট কম্পোজিশনের ক্ষেত্রে পাচ্ছিলাম অ্যামাইড অন ব্যান্ড, সেটা আমরা শিফট করে আনছি হচ্ছে আমাদের ইয়েতে কম্পোজিশনের ক্ষেত্রে। সো সেই কম্পোজিশনের ক্ষেত্রে এটা শিফট হয় আমাদের মেন করে যে ইয়েস আমাদের কম্পোজিশনের যে কম্পোজিশন নেটওয়ার্ক ফরমেশন সেই নেটওয়ার্কটা ফর্ম করেছে। দেন আমরা অ্যানালাইসিস করেছি রমন স্পেকট্রোস্কোপি, অর্থাৎ আমাদের যে প্রিপেয়ার্ড হাইড্রক্সিঅ্যাপাটাইট আছে সেটা যে হিউম্যান বোনের ন্যাচারাল মিনারেল কম্পোনেন্ট সেটা কনফার্ম করার জন্য আমরা এটা রমন স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করেছিলাম, এবং খুব এক্সিলেন্ট রেজাল্ট এখানে আমরা পেয়েছি যে রমন স্পেকট্রোস্কোপি অফ আওয়ার প্রিপেয়ার্ড হাইড্রক্সিঅ্যাপাটাইট সেটার শার্প পিক হচ্ছে অ্যারাউন্ড 950, এবং আমরা হিউম্যান বোনের যে রমন স্পেকট্রোস্কোপি আছে সেটাতে স্ট্যান্ডার্ড যে গ্রাফ সেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস এটারও শার্প পিক হচ্ছে 950 অ্যারাউন্ডে। সো আমাদের যে মিনারেল কম্পোনেন্টটা রয়েছে সেটার সাথে আমাদের হিউম্যান বোনের যে কম্পোনেন্টটা সেটা খুব ম্যাচ করে গেছে, আমরা যে কম্পোনেন্টটাকে হিউম্যান বোনের ইনঅর্গানিক কম্পোনেন্ট হিসেবে ইউজ করছি সেটা আসলেই ঠিক আছে, এবং সেটা এই পিকগুলোই কনফার্ম করছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় খুবই ক্লোজ ম্যাচ এখানে। দেন আমরা দেখেছি আমাদের প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডের ক্ষেত্রে রমন স্পেকট্রোস্কোপি নেক্সট স্লাইডে। সো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পিকগুলো খুব শার্প না, বাট ওই পিকগুলো রয়েছে, অর্থাৎ 960 অ্যারাউন্ডে সে পিক, দেন 1080 or 1090 অ্যারাউন্ডে সে পিকগুলো আমরা পাচ্ছি এখানে। সো এটাও কনফার্ম করছে যে আমরা যে রমন স্পেকট্রোস্কোপি যেটা অ্যানালাইসিস করছি সেটাতে খুব শার্প পিক না পাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের এখানে পলিমারিক যে স্যাম্পলটা রয়েছে এটা আসলে রমন স্পেকট্রোস্কোপিতে খুব বেশি শার্প পিক আসছে না। এটা নয়েজ আসার কারণ হচ্ছে আমরা যে লেজার পাওয়ারটা ইউজ করেছিলাম, বোথ লেজার পাওয়ার আমরা ট্রাই করেছি, বোথ লেজার পাওয়ারেই এরকম নয়েজি পিক আসছে। সো এটা একটা কনসার্ন আমাদের, যে এটা কিভাবে ডেভেলপ করা যায়। সো দেন দ্য নেক্সট স্লাইড হচ্ছে এসিএম ইমেজ। আমাদের যে এসিএম ইমেজটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইড্রক্সিঅ্যাপাটাইটের এসিএম ইমেজ ডিফারেন্ট ম্যাগনিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রিপেয়ার্ড যে হাইড্রক্সিঅ্যাপাটাইট আছে সেটার পার্টিকেল সাইজ ছিল 0.7 মাইক্রোমিটার। আমরা এখান থেকে যে পার্টিকেল সাইজটা মেজার করেছিলাম সেটা হচ্ছে 0.7 মাইক্রোমিটার। দেন দ্য নেক্সট স্লাইড আমাদের যে এসিএম ইমেজ অফ আমার প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আমরা যে স্ক্যাফোল্ডটা প্রিপেয়ার করলাম সেটা আসলে পোরাস কিনা। পোরাস মিনস যে তার মধ্য দিয়ে আমাদের সেলগুলো পাস অ্যাপ্লিকেশন অ্যাবিলিটি, সেল অ্যাডিশন অ্যাবিলিটি তা ডিপেন্ড করে হচ্ছে তার পোরের উপর। সো পোরগুলো আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ম্যাগনিফিকেশনে আমরা সেই পোরগুলো দেখতে পাচ্ছি। আর আমাদের যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড ছিল তার পোর সাইজ রেঞ্জ অ্যাকচুয়ালি 30 থেকে 250 মাইক্রোমিটার পর্যন্ত, এবং লিটারেচার রিভিউ থেকে যেটা দেখা গেছে যে যদি পোর সাইজ অ্যারাউন্ড 180 মাইক্রোমিটার হয়ে থাকে কোনো স্ক্যাফোল্ডের, তাহলে সেই স্ক্যাফোল্ড হচ্ছে স্ট্যান্ডার্ড প্রলিফিকেশনের জন্য, সেল প্রলিফিকেশনের জন্য যে স্ট্যান্ডার্ড পোর সাইজ লাগে সেটা হচ্ছে 180 মাইক্রোমিটারের মতো। সো আমাদের প্রিপেয়ার্ড যে স্ক্যাফোল্ডটা আছে সেটার কম্পোজিশনাল ভ্যারিয়েশন করে আমরা 30 থেকে 250 মাইক্রোমিটার পর্যন্ত সেই পোর সাইজ আমরা পেয়েছি এই রেঞ্জে। সো আমাদের প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড গুলো সেল প্রলিফিকেশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এবং সেটার রেঞ্জ 180 এর মধ্যে আছে আর কি, অর্থাৎ আমাদের যে রেঞ্জ আছে সেটা 180 এর এই রেঞ্জের মধ্যে আছে। সো আমরা সেই প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডটা প্রলিফিকেশন এবং গ্রোথ হবে বলে আমরা এটা আশাবাদী এই ধরনের রেজাল্টে। এনার্জি ডিসপারসিভ এক্স-রে স্পেকট্রোস্কোপি আসলে কনফার্ম করে যে আমাদের প্রিপেয়ার্ড হাইড্রক্সিঅ্যাপাটাইটের যে স্ট্রাকচার আছে, অর্থাৎ যে ফর্মুলাটা, সেখানে হিউম্যান বোনের ক্ষেত্রে আমরা দেখি যে ক্যালসিয়াম ফসফেট রেশিও হচ্ছে 1.67 অ্যারাউন্ড। সো আমাদের যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডটা আছে
যে হাইড্রোক্সিঅ্যাপাটাইটের যে অংশটা, সেখানে ক্যালসিয়াম ফসফেট রেশিওটা আমরা পাচ্ছি হচ্ছে 1.52, অর্থাৎ যেটা খুব বেশি ডিস্টেন্স না, অর্থাৎ খুবই ক্লোজ, যে হিউম্যান বোনের ক্ষেত্রে 1.67 আর আমাদের প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডের ক্ষেত্রে 1.52। সো সেটা আমরা এখান থেকে অ্যাচিভ করতে পেরেছি। আর সেকেন্ড যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছি সেটা আসলে আমাদের স্ক্যাফোল্ডের ইমেজ। আর স্ক্যাফোল্ডে যেহেতু আমাদের পলিমার এক ম্যাটেরিয়াল আছে, সো নাইট্রোজেন, আমাদের কার্বন সেখানে থাকবেই, আর আদার তো ম্যাটেরিয়াল গুলো, ক্যালসিয়াম যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো অবশ্যই রয়েছে। তো এটা কনফার্ম করছে যে ম্যাটেরিয়াল গুলো এক্সিস্ট করছে আমাদের স্ক্যাফোল্ডের ক্ষেত্রে। নেক্সট স্লাইডে যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে টক্সিসিটি মেজারমেন্ট। অর্থাৎ আমরা যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডটা তৈরি করলাম, যেটার বিভিন্ন ক্যারেক্টারাইজেশন করে দেখছি, সেটা আদৌ আমরা ইন ভিভো টক্সিসিটির ক্ষেত্রে ইউজ করতে পারবো কিনা। অর্থাৎ ইন ভিভো বলতে আমরা সেটা যদি ইনসার্ট করি কোনো র্যাট বডিতে বা কোনো আদার্স অ্যাপ্লিকেশনে, সেটা আসলে টক্সিক হবে না নন টক্সিক হবে, এটা কনফার্ম করে হচ্ছে আমাদের সাইটোটক্সিসিটি মেজারমেন্ট। এক্ষেত্রে আমরা ভেরোসেল ইউজ করেছি, এবং এই এক্সপেরিমেন্টের যে অংশ, এই অংশটা আমাদের করা হয়েছে আমাদের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ঢাকা ইউনিভার্সিটিতে। সেখানে ভেরোসেল ইউজ করা হয়েছে। ভেরোসেলটা আফ্রিকান গ্রিন মানকির ভেরোসেল। তো সেখান থেকে দেখা গেছে যে আমরা যদি স্ক্যাফোল্ডের সলিউশনে এই ভেরোসেল গুলো দেই, এবং সেটা দেওয়ার পর সলিউশন স্ক্যাফোল্ড সহ প্রথম পিকচারটা ডিফাইন করছে, আর সেকেন্ড পিকচারটা ডিফাইন করছে হচ্ছে আফটার ওয়াশ, অর্থাৎ স্ক্যাফোল্ড সেল সহ এবং ওয়াশ করার পর কতগুলো সেল থাকছে। অর্থাৎ সবগুলো যে পিকচার এখানে উপরের অংশের যতগুলো পিকচার সবগুলো ডিফাইন করছে স্ক্যাফোল্ড উইথ সলিউশন, আর পরের অংশ হচ্ছে স্ক্যাফোল্ড আফটার ওয়াশ, অর্থাৎ বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ডের আফটার ওয়াশ সেল সার্ভাইভিলিটি ইজ কোয়াইট হাই, অর্থাৎ সেটা গ্রেটার দেন 95%। সো 95% সেল সার্ভাইভ করছে আমাদের স্ক্যাফোল্ডে। এটা মিন করে যে আমাদের স্ক্যাফোল্ড নন টক্সিক, অর্থাৎ নো টক্সিসিটি ইজ অবজার্ভড ইন আওয়ার প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড। অর্থাৎ যে স্ক্যাফোল্ড আমরা তৈরি করেছি সেটার টক্সিসিটি লেভেল খুবই লো, অর্থাৎ নন টক্সিক আমাদের সেই স্ক্যাফোল্ড গুলো। সো আমাদের এটা একটা ট্রেডমার্ক যে আমরা এটা ইউজ করতে পারবো রেড বডি অ্যাপ্লিকেশনে, বা আমরা সেল কালচারের জন্য এটা উপযুক্ত আমাদের এই স্ক্যাফোল্ডটা। সো আরেকটা যেটা ইম্পর্টেন্ট মেজারমেন্ট সেটা হচ্ছে থার্মাল স্ট্যাবিলিটি। থার্মাল স্ট্যাবিলিটি আসলে যেহেতু আমরা এটা হিউম্যান বডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজ করতে চাচ্ছি, তো হিউম্যান বডি অ্যাপ্লিকেশন, হিউম্যান বডি টেম্পারেচারটা আমাদের অ্যারাউন্ড 36.4 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই গ্রাফে আমরা সিগনিফিকেন্ট যেটা দেখতে পাচ্ছি যে 50 ডিগ্রির আগ পর্যন্ত আমাদের এটা হচ্ছে একটা স্ক্যাফোল্ডের বা থার্মাল ডিগ্রেডেবিলিটি আমরা দেখেছি। সো 50 ডিগ্রি সেলসিয়াসের আগ পর্যন্ত আমাদের যে স্ক্যাফোল্ডটা রয়েছে সেটার কোনো চেঞ্জ হচ্ছে না। তারপর যখন আমরা টেম্পারেচার বাড়াচ্ছি, তো টেম্পারেচার বাড়ার শুরুতেই একটা কার্ভ এখানে দেখছি অ্যারাউন্ড 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন যাচ্ছে, এটা আসলে ওয়াটার যেগুলো ছিল সেগুলো ডিকম্পোজড হয়ে যাচ্ছে। ওয়াটার গুলোর যখন ডিকম্পোজ হয়ে গেছে তখন এটা 100 ডিগ্রি পর দেন একটা শার্প ডিক্রিজ এখানে দেখতে পাচ্ছি। এই অংশটাতে আসলে 243 অ্যারাউন্ডে প্রথমে যখন আমরা দেখছি আমাদের 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত আমাদের হাইড্রোক্সিঅ্যাপাটাইট ছিল, এবং সেটার কোনো চেঞ্জ হয়নি। সো আমাদের এই থার্মাল স্ট্যাবিলিটিতে দেখা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডের মধ্যে যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেই ম্যাটেরিয়াল গুলো কত ডিগ্রিতে সেটা ডিকম্পোজ করে সেই অংশটা। সো এই ছিল আমাদের ক্যারেক্টারাইজেশন। আর এই ক্যারেক্টারাইজেশন থেকে বা এই পর্যন্ত যে কথাগুলো ছিল সেগুলো যদি আমি একটা কনক্লুশনে যাই, সো কনক্লুশনটা হচ্ছে এ ওয়েল ক্রিস্টালাইন হাইড্রোক্সিঅ্যাপাটাইট ইজ ফর্ম, অর্থাৎ পলিক্রিস্টালাইন যে স্ট্রাকচার, হেক্সাগোনাল স্ট্রাকচার সেটা ফর্ম করেছে। এবং কম্পোজিটের ক্ষেত্রে যে শার্প পিকগুলোর কম্পোজিটের ক্ষেত্রে এফটিআর যেটা আমরা পাচ্ছি সেটা ট্রেডমার্ক পিকগুলো যেটা হিউম্যান বোনের সাথে প্রায় কাছাকাছি মিলে হচ্ছে
Raman spectroscopy of a human bone, যেটা কিনা very close to the our prepared have হাইড্রক্সিঅ্যাপাটাইট। তারপরে একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আমরা পেয়েছি, সেটা হচ্ছে দ্য ইন্টারকানেক্টেড পোরাস স্ক্যাফোল্ড, যেটার পোর সাইজ রেঞ্জ হচ্ছে 30 টু 250 মাইক্রোমিটার, যেটা কিনা খুবই ভালো। সো এই হচ্ছে আমার এই পর্যন্ত আমার কাজ ছিল। সো এক্সটেন্ডেড যে পার্ট, অর্থাৎ এই কাজের এক্সটেনশন আমরা কি কি করতে পারি সেটার একটা আহ, সেটার জন্য একটা অংশ, সেটা হচ্ছে যদি আমরা ইউজ করতে চাই আদার্স ম্যাটেরিয়াল সাচ এস লাইক বায়ো অ্যাক্টিভ গ্লাস অর সাম আদার্স মেথড যদি আমরা ইউজ করতে চাই, যে সিনথেসিস টেকনিক যেটা আছে হাইড্রোক্সিঅ্যাপাটাইটে, সেটা আমরা চেঞ্জ করে ইউজ করতে পারি। হাইড্রো থার্মাল মেথড, সলজেল মেথড, ভেরিয়াস টেকনিক আছে হাইড্রোক্সিঅ্যাপাটাইট প্রিপারেশনে। তো সেই টেকনিকগুলো ইউজ করে আমরা হাইড্রোক্সিঅ্যাপাটাইট সিনথেসিস করতে পারি। তারপর যে পার্টটুকু করা দরকার আমাদের এই পর্যন্ত আসার পর, সেটা হচ্ছে আসলে টিস্যু ইঞ্জিনিয়ারিং, বন টিস্যু ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যে প্রিপেয়ার্ড স্ক্যাফোল্ড আমরা তৈরি করলাম, সেটাতে সেল গ্রোথ হয় কিনা সেই একটা টেস্ট আমাদের করা উচিত। এই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে বোন ম্যারো, রেড বোন ম্যারো নিয়ে সেই বোন ম্যারোটা কালচার করেছিলাম হ্যাপে এবং স্ক্যাফোল্ডে, সেটার কম্পারেটিভ স্টাডি করেছিলাম। এই অংশটা আসলে আমি করি নাই, বা এই সেল কালচারের অংশটা, এটা আমার পরবর্তীতে যে এই প্রজেক্টে কাজ করেছে সেই অংশ কাজ করেছিল, এবং সে ভালো রেজাল্ট পেয়েছে। তার কাছে সেই র্যাড বডির সেই স্ক্যাফোল্ডের বায়োঅ্যাক্টিভিটি, বায়োডিগ্রেডেবিলিটি, অস্টিওকন্ডাক্টিভিটি, এগুলো আমরা বা আদার্স বায়োলজিক্যাল যে প্রপার্টিস গুলো আছে এগুলো আমরা চেক করতে পারি। সিরামিক ম্যাটেরিয়াল যেমন হাইড্রোক্সিঅ্যাপাটাইটের বদলে যদি আমরা বায়োঅ্যাক্টিভ গ্লাস ইউজ করতে পারি, সেটাও একটা গুড অল্টারনেটিভ অপশন হয় আমাদের এই রিসার্চের ক্ষেত্রে। সো আমরা যে বোন শেপ ফ্যালাঞ্জেস তৈরি করেছিলাম, হিউম্যান বোন শেপ ফ্যালাঞ্জেস, সেটা নেক্সট স্লাইডে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বোন শেপ ফ্যালাঞ্জেস আছে, যেটা কিনা আমরা ফর্ম করেছিলাম একটা মোল্ড দিয়ে। সেই মোল্ডটাকে আমরা ফ্রিজ ড্রায়ারে দিয়ে আবার ওই -45°C, অর্থাৎ সেম প্রসেস ইউজ করে কম্পোজিশন তৈরি করে সেটাকে আমরা একটা বন শেপ মোল্ডে দিয়ে সেটা আমরা ফ্রিজ ড্রাই করেছিলাম, এবং ফাইনালি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম শেপ, অর্থাৎ ভেরি ক্লোজ টু হিউম্যান বোন ফ্যালাঞ্জেস শেপটা, সেটা এরকম ছিল। তো আমরা এটা ট্রাই করেছিলাম এটা তৈরি করার। আর আমার এই প্রজেক্টে এনগেজমেন্ট, অর্থাৎ প্রজেক্টে আমি যে কাজ করেছি যাদের জন্য এই প্রজেক্টে আমার কাজ করা, তো তাদেরকে অ্যাকনলেজ না করলেই নয়। আমার সুপারভাইজার ডক্টর কাজী হানিম মারিয়া, উনি আমাকে এই প্রজেক্টে এনগেজ করেছিলেন। আর এই প্রজেক্টের পরবর্তী এই প্রজেক্টটা আন্ডার জয়েন্ট সুপারভিশন অফ ডক্টর শেখ মঞ্জুরা হক, চিফ সায়েন্টিফিক অফিসার অ্যান্ড হেড ম্যাটেরিয়াল সায়েন্স ডিভিশন। সো এই দুজন মানুষকে আমার থ্যাঙ্কস না বললেই নয়, কারণ তাদের মাধ্যমেই আমার এই প্রজেক্টে এনগেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, কমেন্টস অন মাই রিসার্চ ওয়ার্ক। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, এত সুন্দর একটি প্রেজেন্টেশনের জন্য। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই যে প্রজেক্টটাতে আপনি কাজ করতেন, যেটা হচ্ছে মেনলি একটা বর্ন শেপ স্কাফোল্ড তৈরি করার জন্য ট্রাই করেছিলেন, এইটার যে হচ্ছে আমরা যে এই প্রেজেন্টেশন দেখে যেটা বুঝতে পারছি যে এটা হচ্ছে মেনলি অনেক বিশাল একটা প্রজেক্টের হয়তো বা একটা অংশ। যে ওই প্রজেক্টটা কিরকম ছিল ওইটা সম্পর্কে যদি কিছু বলতেন। যে ওই প্রজেক্টটাকে মেইনলি যে ওই এক্সটেন্ডেড ওয়ার্ক যেগুলো দেখাইছেন ওইগুলা নিয়ে, নাকি হচ্ছে এটার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল?
হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যারের স্যার এখন যে জায়গায় আছে ওই জায়গায় কিছু এই আবহাওয়াজনিত কারণে তার নেটে কিছু সমস্যা হচ্ছিল, যার কারণে হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এই ৮টাতে শুরু করতে চাই ও হচ্ছে আমরা লেট করতে হয়েছে, এবং এই কারণে হচ্ছে স্যারের সংযোগটা হয়তো আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যদি স্যারকে পাই হয়তোবা ডিসকাশন সেকশনে কথা বলতে পারবো। আর আমাদের এর পরের সেশন যেটা এই সায়েন্স 201 ওয়েবিনার সিরিজ এর ৩য় পর্ব, যেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবে। মেইনলি হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ জিওথার্মাল টেকনোলজি, যেখানে কথা বলবে হচ্ছে আব্দুল হাই চৌধুরী, যিনি হচ্ছে আমাদের সাস্টের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন টিচার। ২০১৬ সাল পর্যন্ত সে ফিজিক্স ডিপার্টমেন্টের ছিল, বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে যে ম্যানচেস্টার আছে, ম্যানচেস্টার সায়েন্স পার্কে হচ্ছে কাজ করছে সিনিয়র কনসালটেন্ট অফিসার হিসেবে। সে ওই ল্যাবে কাজ করছে, জিও মেইনলি হচ্ছে জিওথার্মাল এনার্জি নিয়ে কাজ করছে। সে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলবে। এরপরে আস্তে আস্তে আমাদের ১৩ তারিখ কথা বলবে হচ্ছে ডক্টর এস এম নিজাম উদ্দিন স্যার, যেটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। সে মেইনলি কথা বলবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রো কেমিক্যাল সেন্সর টেকনোলজি নিয়ে। এবং এর পরের দিন ১৪ তারিখ ১৫ তারিখ আমাদের ১৪ তারিখ কথা বলবে সিভিল ডিপার্টমেন্টের ডক্টর শাহিদুল রহমান স্যার, এবং ১৫ তারিখ কথা বলবে ডক্টর আনিসুল হক স্যার। আর আমরা হচ্ছে স্যারের বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে আমরা হচ্ছে আজকে লাইভ সেশনটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।